ডিয়ার স্টুডেন্ট, তোমাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের ক্লাসে। আমরা আজকের ক্লাসে রসায়ন প্রথম পত্রের চতুর্থ অধ্যায় অর্থাৎ রাসায়নিক পরিবর্তন অথবা কেমিক্যাল চেঞ্জের উপর ক্লাস করব। তো আজকে আমরা এই অধ্যায়ের সবচাইতে গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা হচ্ছে ভর ক্রিয়ার সূত্র। এটা নিয়ে আমরা আলোচনা করব, অর্থাৎ ল অফ মাস অ্যাকশন, এটা নিয়ে আমরা কথা বলবো। এই টপিকসটা থেকে তোমার কেপি এবং কেসির ধারণাগুলো আসে, তো এই টপিকসটা খুব ইম্পর্টেন্ট। তো তোমরা পুরো ক্লাসটা করলে কেপি কেসির একক কিভাবে বের করে, তাহলে দেখো এখান থেকে তো আমরা পড়বো ভর ক্রিয়ার সূত্রের গাণিতিক প্রকাশটা দেখবো, কেপি কেসি এর ধারণাটা দেখবো, তারপরে গাণিতিক সমস্যার সমাধান করব কেপি ও কেসি, অর্থাৎ কেপি কেসি রিলেটেড যে গাণিতিক প্রবলেমগুলো আছে সেগুলো আমরা সলিউশন করব। তাহলে চলো ক্লাসটা শুরু করা যাক। তাহলে লক্ষ্য করো, প্রথমে আমরা দেখব ভর ক্রিয়ার সূত্র। দেখো ভর ক্রিয়ার সূত্রটা আসলে কি। স্থির তাপমাত্রায় কোনো নির্দিষ্ট সময়ে কোনো রাসায়নিক বিক্রিয়ার হার বা গতিবেগ বিক্রিয়ক সময়ের সক্রিয় ভরের সমানুপাতিক। অ্যাকচুয়ালি এটাকে কিন্তু ভর ক্রিয়ার সূত্র বলা হয় অথবা ল অফ মাস অ্যাকশন বলে। তো এইটা ক নাম্বারে আসে, তোমরা একটু মুখস্থ করে রাখবা যে ভর ক্রিয়ার সূত্রটা কিন্তু কতে আসে। তা আসলে তোমরা এভাবে লিখে দিবা যে স্থির তাপমাত্রায় কোনো নির্দিষ্ট সময়ে কোনো রাসায়নিক বিক্রিয়ার গতিবেগ অথবা হার ওই সময় বিক্রিয়কের সক্রিয় ভরের গুণফলের সমানুপাতিক হয়। তো এখানে এই যে সক্রিয় ভরের এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ। সক্রিয় ভর, তুমি যদি সক্রিয় ভর এই কথাটা যদি এই ভর ক্রিয়ার সূত্র লেখার সময় মিস করো, তাহলে কিন্তু তোমার সূত্রটা কিন্তু কেটে দেওয়া হবে। মানে এই সক্রিয় ভর, মানে এই সূত্রটা তুমি এখানে সক্রিয় ভর বলতে পারো, অথবা আরেকটা ভাবে এই সূত্রটাকে বিবৃত করতে পারো, সেটা হচ্ছে স্থির তাপমাত্রায় কোনো নির্দিষ্ট সময়ে কোনো রাসায়নিক বিক্রিয়ার হার বা গতিবেগ বিক্রিয়ক সমূহের মোলার ঘনমাত্রা অথবা আংশিক চাপের গুণফলের সমানুপাতিক। অর্থাৎ এই কথার মানে হচ্ছে যে তুমি যদি এখানে সক্রিয় ভর কথাটা না লেখো, তাহলে তোমাকে লিখতে পারো মোলার ঘনমাত্রা অথবা আংশিক চাপ। এই দুইটা কথা কিন্তু আমাকে লিখতে হবে। তো এখন কথা হচ্ছে যে তার মানে এখান থেকে আমরা বুঝতে পেলাম এই সক্রিয় ভর মানেই মোলার ঘনমাত্রা অথবা আংশিক চাপ। তো চলো আমরা ভর ক্রিয়ার সূত্র সম্পর্কে ডিটেলস একটু পড়ে ফেলি। তাহলে লক্ষ্য করো, ভর ক্রিয়ার সূত্রের গাণিতিক প্রকাশ এবং কেপি ও কেসি এর ধারণা, এটা নিয়ে আমরা একটু কথা বলবো। তো এখানে ফার্স্ট একটু বলি আসলে কেপি জিনিসটা আসলে কি। কেপি আর কেসি এই দুটাকে মূলত সাম্যধ্রুবক বলা হয়। এই কেপিটাকে বলা হয় মোলার সাম্যধ্রুবক আর কেসিটাকে বলা হয় আংশিক চাপ সাম্যধ্রুবক। তাই আমরা একটু মনে রাখবো। তাহলে একটু লক্ষ্য করো, এখানে কেপি এর পরিচয়টা হচ্ছে আংশিক চাপ সাম্যধ্রুবক এবং কেসি এর পরিচয়টা হচ্ছে মোলার ঘনমাত্রার সাম্যধ্রুবক। অর্থাৎ যখন তুমি বিক্রিয়ক এবং উৎপাদ পদার্থের আংশিক চাপ কনসিডার করবা তখন কেপি, আর যখন বিক্রিয়ক এবং উৎপাদ পদার্থের ঘনমাত্রা কনসিডার করবা তখন কেসি। তো এই দুইটা জিনিস মনে রাখবা। আর একটা কথা বলে দিই, সেটা হচ্ছে কোন রাসায়নিক বিক্রিয়ার কেপি আর কেসি এর মানটা যত বেশি হয় ওই বিক্রিয়াটা তত বেশি ভালো হয় এবং ওই বিক্রিয়াটা থেকে প্রোডাক্ট তত বেশি পাওয়া যায়। তাহলে দেখো এখন আমরা কেপি আর কেসি সম্পর্কে ডিটেলসে আলোচনা করব। তো এখন কথা হচ্ছে দেখো, এটা কিন্তু ভর ক্রিয়ার সূত্রের সাহায্যে কিন্তু আমরা কেপি আর কেসিটা ব্যাখ্যা করব। এখন আমরা একটা বিক্রিয়া বিবেচনা করে নিই এবং এগুলা কিন্তু উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে হবে, এটা মাথায় রাখবা। তাহলে দেখো আমরা একটা উভমুখী বিক্রিয়া বিবেচনা করে নিই। আমরা একটা উভমুখী বিক্রিয়া ধরি এ প্লাস বি, এখান থেকে ধরো সি প্লাস ডি, ঠিক আছে। তাহলে লক্ষ্য করো, আমরা ধরে নিলাম এ প্লাস বি সি প্লাস ডি একটি উভমুখী বিক্রিয়া। এখন কথা হচ্ছে যে দেখো এই বিক্রিয়ার, দেখো এই এ প্লাস বি এরা কিন্তু বিক্রিয়ক পদার্থ, এরা বিক্রিয়া করে কিন্তু সি প্লাস ডি তৈরি করবে। এখন কথা হচ্ছে যে এই এ প্লাস বি এরা বিক্রিয়া করে কিন্তু সামনের দিকে যাবে, এই কারণে এদের কিন্তু বিক্রিয়ার হারটাকে আমরা বলবো রেট অফ ফরওয়ার্ড রিয়াকশন।
আর সি প্লাস ডি যখন বিক্রিয়া করবে তখন এরা কিন্তু বিক্রিয়ক পদার্থ হয়ে যাবে, তখন এরা কিন্তু বিক্রিয়াটা পেছনের দিকে অর্থাৎ পশ্চাৎ দিকে অগ্রসর হবে। এক্ষেত্রে বিক্রিয়াটাকে আমরা বলবো রেট অফ ব্যাকওয়ার্ড রিয়াকশন, অর্থাৎ ওই বিক্রিয়ার হারটাকে আমরা আরবি দ্বারা প্রকাশ করব। তো এখন একটু লক্ষ্য করো, আমরা ফার্স্টে কেসিটা দেখব। তো ধরো এই বিক্রিয়ার ক্ষেত্রে ফার্স্টে আমরা কেসিটা একটু দেখে আসি। আমি ধরে নিলাম যে এই বিক্রিয়াটা যখন সাম্যাবস্থায় ছিল তখন এই বিক্রিয়ক পদার্থ এ এবং বি এর ঘনমাত্রা হচ্ছে, আমরা আজকে থেকে মনে রাখবো যে কোনো পদার্থকে কেমিস্ট্রিতে যখন এরকম থার্ড ব্র্যাকেটের মধ্যে লেখা হয় তখন সেটা দ্বারা ওই পদার্থের ঘনমাত্রা রিপ্রেজেন্ট করে। তাহলে আমি ধরে নিলাম যে সাম্যাবস্থায় এই এ এর ঘনমাত্রা এ এরকম, আর বি এর ঘনমাত্রাটাকে আমরা এভাবে লিখলাম, মানে বি পদার্থের ঘনমাত্রা, আর উৎপাদ পদার্থ সি এর ঘনমাত্রা এটা, ডি এর ঘনমাত্রা এটা। আমরা ধরে নিলাম যে সাম্যাবস্থায় বিক্রিয়ক এবং উৎপাদ পদার্থের ঘনমাত্রা এ বি সি ডি এভাবে ধরে নিলাম। তো এখন কথা হচ্ছে, এখন যদি আমরা ভর ক্রিয়ার সূত্র অনুসারে লিখি, দেখো ভর ক্রিয়ার সূত্র অনুসারে কিন্তু ছিল যে কোনো নির্দিষ্ট সময় কোন রাসায়নিক বিক্রিয়ার বিক্রিয়ার হার বিক্রিয়কের ঘনমাত্রা মানে বিক্রিয়কের সক্রিয় ভরের সমানুপাতিক কিন্তু ছিল। এখন যেহেতু আমরা এখানে ঘনমাত্রা কনসিডার করছি, সক্রিয় ভর বলতে এখানে কিন্তু ঘনমাত্রাকে বোঝাচ্ছে, যেহেতু আমরা কে সি বের করতেছি এই কারণে। তো এখন দেখো, তাহলে আমরা বলতে পারি এরা তো বিক্রিয়ক পদার্থ, তাহলে এরা বিক্রিয়া করে তো সামনের দিকে যাবে, তাহলে এদের সম্মুখমুখী বিক্রিয়ার হার যদি এখন আমরা বলি সম্মুখমুখী বিক্রিয়ার হার যদি আরএফ হয়, তাহলে এখানে আমরা লিখতে পারি যে অ্যাকর্ডিং টু কিন্তু ল অফ মাস অ্যাকশন অর্থাৎ ভর ক্রিয়ার সূত্র অনুসারে আমরা বলতেই পারি যেখানে আরএফ এইটা সমানুপাতিক কিন্তু হবে দেখো এ এর কনসেন্ট্রেশন এবং বিক্রিয়ক পদার্থ বি এর কনসেন্ট্রেশন। তো এখন কথা হচ্ছে এখান থেকে এটা কিন্তু আমরা লিখলাম ভর ক্রিয়ার সূত্র অনুসারে। এখন দেখো এই যে রেট অফ ফরওয়ার্ড রিয়াকশন যখন এই সমানুপাতিক সাইনটা উঠে যাবে তখন একটা ধ্রুবক আসবে K1 আমরা লিখে রাখলাম। তো এখন কথা হচ্ছে যে এই K1 এর পরিচয়টা আসলে কি, এখানে যদি আমরা বলি এই K1টাকে বলা হয় বিক্রিয়ার হার ধ্রুবক, এটাকে বলা হয় সম্মুখমুখী বিক্রিয়ার হার ধ্রুবক। মাথায় রাখবা এই K1 এর পরিচয়টা হচ্ছে, আমি আবার বলতেছি, এই K1 এর পরিচয়টা হচ্ছে সম্মুখমুখী বিক্রিয়ার হার ধ্রুবক। এবার আমি যদি পশ্চাৎমুখী বিক্রিয়া বিবেচনা করি তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে ভর ক্রিয়ার সূত্র অনুসারে তাদের গতিবেগটা হবে তোমার দেখো রেট অফ ব্যাকওয়ার্ড রিয়াকশন, কারণ এরা ভেঙে পুনরায় উৎপাদ পদার্থ তৈরি করে। তাহলে সেক্ষেত্রে রেট অফ ব্যাকওয়ার্ড রিয়াকশনটা মানে বিক্রিয়ার হারটা সমানুপাতিক হবে তোমার উৎপাদ পদার্থ সি এবং ডি এর ঘনমাত্রার গুণফলের সমান। এখন এখান থেকে যদি আমাদের সমানুপাতিক সাইনটা উঠে যায় তাহলে এখান থেকে আমাদের K2 বসিয়ে দিলাম, যেখানে K2টাকে বলা হবে পশ্চাৎমুখী বিক্রিয়ার হার ধ্রুবক। তাহলে এখান থেকে দেখো আমরা পাবো সি দিয়ে এখানে ডি, তাহলে এই জিনিসটা কিন্তু আমরা পেয়ে গেলাম। তো এখন কথা হচ্ছে যখন ইকুইলিব্রিয়াম কন্ডিশন অর্থাৎ যখন একটা উভমুখী বিক্রিয়া সাম্যাবস্থায় আসে তখন কিন্তু আমরা জানি যে এই রেট অফ ফরওয়ার্ড রিয়াকশন এবং রেট অফ ব্যাকওয়ার্ড রিয়াকশন অর্থাৎ সম্মুখমুখী বিক্রিয়ার গতিবেগ বা হার এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার গতিবেগ বা হার এই দুইটা কিন্তু পরস্পর সমান হয়ে যায়। তাহলে একটু লক্ষ্য করো, এখন যদি আমরা এই দুইটাকে সমান লিখি তাহলে কি লিখতে পারি, তাহলে এটা কিন্তু আমাদের সাম্যাবস্থায়, তাহলে এখন আমরা বলতে পারি সাম্যাবস্থায় এই আরএফ সমান আরবি অর্থাৎ রেট অফ ফরওয়ার্ড রিয়াকশন ইকুয়াল টু রেট অফ ব্যাকওয়ার্ড রিয়াকশন। তাহলে দেখো দুইটা সমান লিখে ফেললাম। তো এখন এখানে আরএফ এর ভ্যালুটা কত যদি আমরা একটু বলি, দেখো এখানে আরএফ ছিল K1, এ এর কনসেন্ট্রেশন এখানে লিখে ফেলবো বি এর কনসেন্ট্রেশন, আরবি ছিল দেখো এখানে K2, সি এর কনসেন্ট্রেশন আর এখানে হচ্ছে ডি এর কনসেন্ট্রেশন। তো এখান থেকে দেখো আমরা ক্যালকুলেশন করলে আমরা লিখতে পারবো সেটা হচ্ছে যে এখানে ধরো আমরা K2 লিখলাম, এখানে লিখলাম K1, তাহলে এখানে দেখো আমরা এভাবে না, একটু লক্ষ্য করো, তাহলে একটু লক্ষ্য করো এখান থেকে যদি আমরা এখন ধরো এখানে K1 আর নিচে লিখলাম K2, তাহলে এখান থেকে কিন্তু আমরা লিখতেই পারি উপরে এইটা
আর নিচে এখন কিন্তু আমরা ক্যালকুলেশন করতেছি, দেখো তাহলে এখান থেকে কিন্তু আমরা নিচে পাবো হচ্ছে এ আর বি। এখন একটু লক্ষ্য করো, এই যে K1 আর K2 এই দুইটা কিন্তু অনুপাত ছিল, এটা ছিল সম্মুখমুখী বিক্রিয়ার গতিবেগ অথবা হার, আর K2টা ছিল পশ্চাৎমুখী বিক্রিয়ার গতিবেগ বা হার। এই দুইটার অনুপাতটাকেই বলা হয় তোমার সাম্যধ্রুবক কেসি। সাম্যধ্রুবক এটাকে বলা হয় মোলার সাম্যধ্রুবক, আর মোলার সাম্যধ্রুবককে কেসি দ্বারা প্রকাশ করে। তাহলে এইটা সমানই আমরা এখানে লিখতে পারি কেসি। তাহলে কেসি সমান দেখো এখান থেকে আমরা পেলাম তাহলে একটু লক্ষ্য করো, এই যে এখান থেকে দেখো আমরা কেসি সমান কিন্তু এটা পেলাম। এখন এই কথার মানে কি? এই কথার মানে হচ্ছে দেখো যে মোলার সাম্যধ্রুবক যখন হবে তখন এখানে উৎপাদ পদার্থের ঘনমাত্রা, কারণ সি আর ডি কিন্তু ছিল আমাদের উৎপাদ পদার্থের ঘনমাত্রা, আর নিচে দেখো এ আর বি ছিল আমাদের বিক্রিয়ক পদার্থের ঘনমাত্রা। তাহলে এখান থেকে খুব সহজেই আমরা কেসি এর ডেফিনেশনটাও দিতে পারি। কিভাবে? কোনো উভমুখী রাসায়নিক বিক্রিয়ার সাম্যাবস্থায় উৎপাদ পদার্থের মোলার ঘনমাত্রার গুণফল এবং বিক্রিয়ক পদার্থের মোলার ঘনমাত্রার গুণফলের অনুপাত একটা ধ্রুবক সংখ্যা বা একটা ধ্রুবক হয়। এই ধ্রুবকটাকে আমরা বলি মোলার সাম্য ধ্রুবক, যাকে আমরা কেসি দ্বারা প্রকাশ করি। তো অ্যাকচুয়ালি এটাই ছিল ভর ক্রিয়ার সূত্র অনুসারে কেসি এর গাণিতিক প্রকাশ। তো এখন কথা হচ্ছে এই সূত্রটা কিন্তু দেখো আমরা লিখে ফেললাম। এখন এই সূত্রের কিছু কাহিনী আছে, একটু লক্ষ্য করো। এখন একটু লক্ষ্য করো, দেখো আমি যদি বলি এখানে কিন্তু এ বিক্রিয়ক পদার্থ এর মোল সংখ্যা কিন্তু 1 ছিল, তাই এর উপরে পাওয়ার 1 লিখাও যা না লিখাও তাই। অর্থাৎ আমি বলতে পারি বিক্রিয়ক পদার্থ এবং উৎপাদ পদার্থের মোল সংখ্যা অর্থাৎ প্রতিটারই কিন্তু মোল সংখ্যা 1 ছিল, কারণ এর আগে নাই মানে 1 আছে, এর আগেও নাই মানে 1 আছে। তাহলে এখানে যদি মোল সংখ্যা 1 হয় সেক্ষেত্রে কিন্তু লেখার দরকার নেই, কিন্তু মোল সংখ্যা যদি 1 এর অধিক হয় তাহলে তুমি তখন কিভাবে এই কোশ্চেনটা লিখবে একটু খেয়াল করো। তো এক্ষেত্রে দেখো, ধরো আমরা একটা বিক্রিয়া বিবেচনা করে নিই। ধরো এ প্লাস, আর এখান থেকে ধরো আমাদের উৎপাদ তৈরি হলো তাহলে লক্ষ্য করো, ধরো এখন এটা একটা উভমুখী বিক্রিয়া, তাহলে এই বিক্রিয়াটার ক্ষেত্রে আমরা কেসি এর ইকুয়েশনটা কিভাবে লিখবো? তুমি এই বিক্রিয়ার ক্ষেত্রে কেসি এর ইকুয়েশনটা লিখবা, দেখো কেসি সমান, তুমি ফার্স্টে কি করবা? দেখো এখানে ছিল কিন্তু উৎপাদ পদার্থের ঘনমাত্রা, আমি ফার্স্টে উৎপাদ পদার্থের ঘনমাত্রা লিখে ফেলি। দেখো তাহলে এখানে ধরো সি, তারপর এখানে হচ্ছে ডি, এটা লিখে ফেলবো। এরপরে আমরা বিক্রিয়ক পদার্থের ঘনমাত্রা লিখে ফেলবো। দেখো নিচে কিন্তু বিক্রিয়ক পদার্থ লিখতে হয়। এখন কাহিনী হচ্ছে দেখো এই উৎপাদ পদার্থের আগে কিন্তু এল আছে, আর এই এলটাকে কিন্তু আমরা বলি হচ্ছে নাম্বার অফ মোল অর্থাৎ মোল সংখ্যা। তাহলে এটাকে কিন্তু আমরা বলবো হচ্ছে মোল সংখ্যা। এখন কথা হচ্ছে এলটা কিন্তু মোল সংখ্যা, এটার মান কিন্তু 1 এর অধিক। তাহলে 1 এর অধিক যদি হয় তাহলে আমরা এখানে এই এলটা কিন্তু পাওয়ারে কনভার্ট হয়ে যাবে। তাহলে সি এর আগে এল আছে, তাহলে এই এলটা সি এর উপর পাওয়ারে কনভার্ট হবে। আবার দেখো ডি এর আগে এম আছে, এই এমটা ডি এর পাওয়ারে কনভার্ট হয়ে যাবে। আবার দেখো এখানে এর আগে ছোট হাতের এ আছে, এটা এর পাওয়ারে কনভার্ট হয়ে যাবে। বির আগে দেখো এখানে বির আগে ছোট হাতের বি আছে, এই বিটাও আমাদের পাওয়ারে কনভার্ট হয়ে যাবে। তাহলে এভাবে কিন্তু আমরা ইকুয়েশন লিখব। ঠিক আছে, এখান থেকে আমি তোমাকে এখন একটা ইকুয়েশন দিচ্ছি, দেখো কিভাবে আমরা খুবই সহজে সেটা লিখতে পারি। কেপি, ধরো আমি তোমাকে বললাম যে এখানে নাইট্রোজেন গ্যাস প্লাস 3 হাইড্রোজেন গ্যাস এরা বিক্রিয়া করে ধরো তোমার অ্যামোনিয়া গ্যাস তৈরি করলো। এখন আমি তোমাকে বললাম যে এই বিক্রিয়াটার ক্ষেত্রে কেসি এর সমীকরণটা কি হবে? অনেক সময় এই প্রশ্নগুলো এমসিকিউতে দেয়, তাহলে তুমি কিভাবে এটার কেসি এর ইকুয়েশনটা লিখবা? তাহলে দেখো এর ক্ষেত্রে কেসি এর ইকুয়েশন হবে কেসি সমান, আমি উৎপাদ পদার্থ আছে অ্যামোনিয়া, তাহলে এই অ্যামোনিয়ার কনসেন্ট্রেশনটা নিব, ঘনমাত্রাটা নিব, আর আমরা জানি ঘনমাত্রা থার্ড ব্র্যাকেটের মাধ্যমে প্রকাশ করতে হয়। তো এখানে দেখো অ্যামোনিয়ার আগে কিন্তু 2 আছে, তাহলে এটা মোল সংখ্যা, তাহলে আমরা জানি মোল সংখ্যা পাওয়ারে কনভার্ট হয়ে যায়, লিখে ফেলবো। আর এখন দেখো আমাদের এখানে বিক্রিয়ক পদার্থ আছে নাইট্রোজেন, তাহলে নাইট্রোজেনের মোল সংখ্যা আমরা নিব, মানে ঘনমাত্রাটা আমরা নিব, তারপর এখানে হাইড্রোজেনের ঘনমাত্রাটা নিব। এখন হাইড্রোজেন আছে 3 মোল, তাই এখানে আমরা পাওয়ার করে দিব। তাহলে এই ছিল কিন্তু এই বিক্রিয়াটার ক্ষেত্রে আমার কেসি এর ইকুয়েশন। তো এভাবে তোমাকে যত বিক্রিয়া বলবে তুমি এভাবে কেসি এর সমীকরণটা বের করতে পারবে। এরপরে আমরা কেপি এর ইকুয়েশন দেখব। তাহলে লক্ষ্য করো কেপি এর ইকুয়েশনটা একটু দেখি আমরা। কেপি তে আমরা একটা
উভমুখী বিক্রিয়া বিবেচনা করে নিই। ধরো A প্লাস বি, এখানে সি প্লাস ডি। আমরা ধরে নিলাম যে এটা একটি আমাদের উভমুখী বিক্রিয়া। তাহলে আমরা এখন ধরে নিলাম যে আমাদের সাম্যাবস্থায় এই বিক্রিয়ক পদার্থ এবং এই উৎপাদ পদার্থের ঘন, এখন কিন্তু আমাদের ঘনমাত্রা বিবেচনা করলে হবে না, এখন আমাদের আংশিক চাপ বিবেচনা করতে হবে। আমরা সবসময় মাথায় রাখবো যখন কেপি বের করতে বলবে তখন আমরা আংশিক চাপ বিবেচনা করব। তাহলে এক্ষেত্রে আমরা ধরে নিলাম আংশিক চাপ হচ্ছে পি এ, পিবি, পিসি, পিডি, এইটা। তাহলে এখন আমি যদি এই বিক্রিয়ক পদার্থের ক্ষেত্রে এরা তো সামনের দিকে যায়, তাহলে ভর ক্রিয়ার সূত্র অনুসারে আমি লিখতে পারি যে সম্মুখমুখী বিক্রিয়ার হারকে যেহেতু আরএফ দ্বারা প্রকাশ করা হয়, তাহলে এই আরএফ সমানুপাতিক কিন্তু হবে তোমার বিক্রিয়ক মানে আংশিক চাপ পি এ গুণ পিবি এটা। তাহলে দেখো এখান থেকে আমরা খুব সহজেই আরএফ সমান এই সমানুপাতিক সাইন উঠে গেলে এখানে K1, এখানে পি এ গুণ কিন্তু পিবি। তাহলে দেখো এখান থেকে আমরা বলতে পারি এই যে K1, এই K1 এর পরিচয়টা হচ্ছে সম্মুখমুখী বিক্রিয়ার হার ধ্রুবক। তাহলে এখন আমরা যদি পশ্চাৎমুখী বিক্রিয়ার হার ধ্রুবক কল্পনা করি আরবি, মানে এখন যদি আমরা পশ্চাৎমুখী বিক্রিয়ার হারটাকে আরবি দ্বারা লিখি, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারি আরবি সমানুপাতিক হবে, এটা কিন্তু ভর ক্রিয়ার সূত্র অনুসারে সমানুপাতিক হবে সি এর আংশিক চাপ, আর আংশিক চাপ হচ্ছে পিডি। তাহলে এখন দেখো এই সমানুপাতিক সাইনটা এখন আমরা উঠাই দিলে এখানে আসবে ধ্রুবক K2, তাহলে পিসি গুণ পিডি। তাহলে এখানে আমরা যদি বলি এই K2 এর পরিচয়টা কি, এই K2 এর পরিচয় হচ্ছে পশ্চাৎমুখী বিক্রিয়ার হার ধ্রুবক। এখন কথা হচ্ছে ঠিক একইভাবে এখন যদি আমরা বিবেচনা করি যে তোমার ইকুইলিব্রিয়াম অর্থাৎ সাম্যাবস্থায় আমরা জানি যে এই আরএফ আর আরবি কিন্তু সমান হয়ে যায়। তাহলে এখন যদি আমরা আরএফ ইকুয়াল টু আরবি লিখি, তাহলে দেখো আমাদের এখানে K1 পি এ গুণ পিবি, এখানে K2 পিসি গুণ পিডি মাথায় রাখবো। তো এখন দেখো এখান থেকে বা K1 ভাগ K2 ইজ ইকুয়াল টু পিসি গুণ পিডি, আর নিচে আছে পি এ গুণ পিবি। এখন দেখো আমি পেলাম এই যে K1 ভাগ K2, K1টা ছিল কিন্তু হচ্ছে সম্মুখমুখী বিক্রিয়ার হার ধ্রুবক, আর K2টা ছিল কিন্তু আমাদের পশ্চাৎমুখী বিক্রিয়ার হার ধ্রুবক। এই দুইটার অনুপাতকে বলা হয়, যেহেতু আমরা এখানে দেখো এখানে আছে আমাদের আংশিক চাপ কনসিডার করছি, তাই এটাকে আমরা বলবো আংশিক চাপ সাম্যধ্রুবক। আর এই আংশিক চাপ সাম্যধ্রুবককে কেপি দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ কেপি সমান পিসি গুণ এইটা, এখানে দেখো এই যে লাস্টে আমরা যেটা পেলাম। তো এখন কথা হচ্ছে দেখো আমি এখান থেকে খুব সহজেই এই কেপি এর ডেফিনিশন কিন্তু বলতে পারি। তাহলে কেপি এর ডেফিনিশনটা কি হবে, দেখো খুব সহজেই বলা যায় উপরে হচ্ছে উৎপাদ পদার্থগুলোর আংশিক চাপের গুণফল, আর নিচে হচ্ছে বিক্রিয়ক পদার্থগুলোর আংশিক চাপের গুণফলের অনুপাত। অর্থাৎ কোন উভমুখী রাসায়নিক বিক্রিয়ার সাম্যাবস্থায় উৎপাদ পদার্থের আংশিক চাপের গুণফল এবং বিক্রিয়ক পদার্থের আংশিক চাপের গুণফলের অনুপাতকে কিন্তু কেপি বলা হয়, বা এটাকে বলা হয় আংশিক চাপ সাম্য ধ্রুবক। আমার মনে হয় কেপি এর ডেফিনিশনটা তোমরা বুঝতে পেরেছো। এখন আমাকে যদি একটা রাসায়নিক বিক্রিয়ার সমীকরণ দিয়ে বলে এর ক্ষেত্রে কেপির ইকুয়েশনটা লেখো, তাহলে কিভাবে লিখবো একটু লক্ষ্য করো। এখন ধরো তোমাকে স্যার এখানে PCl5, এটার নাম হচ্ছে ফসফরাস পেন্টাক্লোরাইড। এই ফসফরাস পেন্টাক্লোরাইডকে যদি আমরা তাপ দিই, আমরা জানি এটা ভেঙে PCl3 এবং ক্লোরিন গ্যাস তৈরি হয়। এখন এই বিক্রিয়ার ক্ষেত্রে আমি তোমাকে বললাম যে এই বিক্রিয়ার ক্ষেত্রে তুমি আমাকে লিখে দাও, কেপি এর ইকুয়েশনটা লিখে দাও। তাহলে তুমি কি করবে, দেখো কেপি সমান, দেখো আমাদের এখানে কিন্তু ছিল উৎপাদ পদার্থের কি হবে আংশিক চাপ নিব। তাহলে এখানে উৎপাদ পদার্থ কিন্তু এরা, তাহলে এদের আংশিক চাপ মাথায় রাখবা, আংশিক চাপের প্রতীক হচ্ছে পি, আর এই পি নিচে এইটা লিখতে হয় PCl3, আর এখানে পি দিয়ে Cl2, আর নিচে হবে কিন্তু বিক্রিয়ক পদার্থের আংশিক চাপ PCl5। তাহলে এই হচ্ছে এই যে এই বিক্রিয়ার ক্ষেত্রে কেপি এর কি বলতো, কেপি এর সমীকরণ। তো এই হচ্ছে কেপি এর সমীকরণ কিন্তু এই বিক্রিয়ার ক্ষেত্রে।
এখন ধরো আমি আরেকটা বিক্রিয়া যদি তোমার লিখে দিই, ধরো এখানে এরকম আছে, এখানে নাইট্রোজেন গ্যাস প্লাস এখানে 3 হাইড্রোজেন গ্যাস, এখান থেকে ধরো আমার তৈরি হয়ে গেল অ্যামোনিয়া, অ্যামোনিয়া গ্যাস তৈরি হলো। এখন আমি তোমাকে বললাম যে এই বিক্রিয়াটার ক্ষেত্রে তুমি আমাকে কেপি এর ইকুয়েশন লিখে দাও। তাহলে তুমি কিভাবে কেপি এর ইকুয়েশন লিখবা? দেখো কেপি সমান এই যে উৎপাদ পদার্থ এরা, তাহলে এর আংশিক চাপ নিব পি দিয়ে NH3 অ্যামোনিয়া। এখন কথা হচ্ছে দেখো এখানে 2 আছে, এই দুইটা হচ্ছে মূল সংখ্যা। কেসির ক্ষেত্রে যেমন মূল সংখ্যা পাওয়ারে কনভার্ট হয়ে যেত, এটার ক্ষেত্রে মূল সংখ্যা পাওয়ারে কনভার্ট হয়ে যাবে, এটা মাথায় রাখবো। আর এখানে আরেকটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে এখান থেকে কিন্তু আমরা পরে বিক্রিয়ক পদার্থ গুলো লিখে ফেলি, সেটা হচ্ছে আংশিক চাপ নাইট্রোজেন গুণ আংশিক চাপ হাইড্রোজেন। এখানে হাইড্রোজেন আগে মূল সংখ্যা 3 আছে, তার উপরে এটা পাওয়ারে কনভার্ট হয়ে যাবে, তাই হচ্ছে কেপি এর ইকুয়েশন। তো এটাই ছিল মূলত ভর ক্রিয়ার সূত্রের সাহায্যে কেপি আর কেসি এর সমীকরণ। এখন আমি তোমাদেরকে কেপি আর কেসি এর একক নির্ণয় করে দেখাবো, কিভাবে একক নির্ণয় করতে হয় কেপি আর কেসি এর। তো কেপি আর কেসি এর একক কিন্তু মুখস্থ রাখলে হবে না, এটা বের করার নিয়ম আছে। তো দেখো কিভাবে বের করে আমি তোমাদেরকে একটু শিখিয়ে দিই। সেটা হচ্ছে দেখো আমরা ফার্স্টে কেসি এর একক বের করব, কেসি এর একক নির্ণয়। তো খেয়াল করো ফার্স্টে আমরা কেসি এর একক নির্ণয় করব। তাহলে কেসি এর এককটা ফার্স্টে কিভাবে বের করে একটু লক্ষ্য করো। তো ধরো আমি একটা বিক্রিয়া লিখি। এখন ধরো যে আমাদের এখানে বিক্রিয়া করলো তোমার নাইট্রোজেন গ্যাস প্লাস 3 হাইড্রোজেন গ্যাস ইজ ইকুয়াল টু এখান থেকে তুমি অ্যামোনিয়া পেলে। এখন এই বিক্রিয়ার ক্ষেত্রে স্যার তোমাকে প্রশ্ন করবে কেসি এর একক কত। তো এখন আমরা কি কেসি এর একক মুখস্থ করবো না, কারণ এটা কিন্তু মুখস্থ করলে হবে না, কেসি এর একক বের করা আমাদেরকে শিখতে হবে। তাহলে লক্ষ্য করো আমরা কিভাবে কেসি এর এককটা বের করতে পারি। তো দেখো আমি দুইটা প্রসেস দেখাবো, একটা হচ্ছে লং প্রসেস আর একটা হচ্ছে শর্ট প্রসেস, মানে দুইটা প্রসেস তুমি কেসি এর একক বের করতে পারবা। তো প্রথমে আমি দেখাই একটু লং প্রসেস কিভাবে। দেখো লং প্রসেস, তো লং প্রসেসে কিভাবে বের করবা, এই সমীকরণের ক্ষেত্রে কেসি এর ইকুয়েশনটা তোমাকে লিখতে হবে। তাহলে কিভাবে দেখো আমরা কেসি এর ইকুয়েশনটা ফার্স্টে লিখে ফেলবো। সেটা হচ্ছে এখানে অ্যামোনিয়া এর ঘনমাত্রা, এই দেখো 2 আছে তার উপরে স্কয়ার, আর নিচে লিখবো আমরা হচ্ছে নাইট্রোজেন গ্যাসের ঘনমাত্রা, আর এখানে লিখবো হাইড্রোজেন গ্যাসের ঘনমাত্রা, এটা 3 মোল আছে তাই এখানে। তো এখন কথা হচ্ছে দেখো আমরা জানি ঘনমাত্রার একক কিন্তু হচ্ছে মোল পার লিটার। তাহলে দেখো ঘনমাত্রার একক হচ্ছে মোল পার লিটার, তাহলে এর উপরে কিন্তু দেখো স্কয়ার আছে, তাহলে স্কয়ারটা লিখে ফেললাম। তাহলে এখান থেকে আমরা পাবো দেখো এই ঘনমাত্রাটার জন্য আমরা পাবো মোল পার লিটার, আর হাইড্রোজেনের জন্য কিন্তু আমরা পাবো হচ্ছে মোল পার লিটার। এখন কথা হচ্ছে দেখো মোল পার লিটার কিন্তু এখানে পাওয়ার 3, তাই এখানে আমরা কিউব করে দেব। তো এখন একটু লক্ষ্য করো এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি, দেখো এই মোল এখান থেকে যদি আমরা কাটাকাটি করি তাহলে এখানে কিন্তু একটা এটা থেকেই যায়, অর্থাৎ মোল পার লিটার একটা থেকে যায়, কারণ এখানে 2টা এখানে 3টা, তাহলে কাটাকাটি করলে নিচে একটা থেকে যায়। থেকে গেলে এখান থেকে কিন্তু আমরা দেখো পাবো 1, এখানে থাকবে আমাদের মোল স্কয়ার পার লিটার, ঠিক আছে। তাহলে দেখো এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে কিন্তু আমরা পাবো মোল স্কয়ার পার লিটার স্কয়ার। এখন এইটাকে যদি আমরা উপরে লিখি তাহলে হবে মোল ইনভার্স লিটার স্কয়ার। তাহলে দেখো এই বিক্রিয়ার ক্ষেত্রে আমাদের কিন্তু একক হবে এটা। তাহলে এটা হচ্ছে লং প্রসেসে। যদি আমি বলি এই এককটাই তুমি শর্ট প্রসেসে কিভাবে বের করবা একটু লক্ষ্য করো। তাহলে শর্ট প্রসেসে যদি বের করতে চাও, শর্ট প্রসেসে বের করতে গেলে তোমাকে বের করতে হবে, দেখো কিভাবে বের করবা। সেটা হচ্ছে আমি এখান থেকে ডেল্টা এন মোল সংখ্যার পার্থক্যটা বের করে নেব, আর ডেল্টা এন মানে এখানে বলা হচ্ছে যে মোল সংখ্যার পরিবর্তন। তাহলে দেখো আমাদের মোল সংখ্যার পরিবর্তন আমরা বের করতে গেলে উৎপাদের মোল সংখ্যা থেকে বিক্রিয়ক পদার্থের মোল সংখ্যাটা বিয়োগ করবো। তো এখানে উৎপাদ পদার্থের মোল সংখ্যা আছে 2, আর দেখো এখানে এটা 3 মোল, এর আগে 9 মানে 1 আছে, 3 আর 1 4, তাহলে বিয়োগ করলে হবে
দেখো 2 - 4 = -2। তাহলে এখন যদি আমরা বলি কেসি এর একক, তাহলে দেখো আমরা জানি যে ঘনমাত্রা, যেহেতু কেসি ঘনমাত্রা একক, তাহলে এখানে হবে মোল পার লিটার। তাহলে এর উপরে কিন্তু দেখো -2, তাহলে এটা ক্যালকুলেশন করলে দেখো আমাদের হবে মোল ইনভার্স লিটার স্কয়ার। তাহলে এইটাই হচ্ছে অ্যান্সার। তো দেখো এইটা হচ্ছে শর্টকাট প্রসেস, অর্থাৎ শর্টকাটে কিভাবে তুমি কেসি এর একক বের করতে পারবে। আমার মনে হয় কেসি এর একক বের করার বিষয়টা তোমরা বুঝতে পারছো। এখন আমরা কেপি এর এককটা নির্ণয় করা শিখব। তাহলে লক্ষ্য করো, আমরা এই বিক্রিয়ার ক্ষেত্রে কেপি এর এককটা বের করব। এখন আমি এখানে শর্ট প্রসেসটাই শুধু দেখাচ্ছি তোমাদেরকে। দেখো শর্ট প্রসেসে কিভাবে কেপি এর এককটা বের করা যায়। তাহলে দেখো আমরা কিন্তু জানি কেপি, আর কেপি মানে কিন্তু এটা হচ্ছে চাপের একক, অর্থাৎ যেটা এটিএম, যেহেতু এটা আংশিক চাপ মানে চাপের একক। তাহলে এখানে আমরা এটিএম লিখবো, আর উপরে কিন্তু লিখবো ডেল্টা এন, অর্থাৎ মোল সংখ্যার পার্থক্য। তাহলে দেখো এটিএম, এখানে মোল সংখ্যার পার্থক্য কিন্তু দেখো আমরা বলেছিলাম যে উৎপাদের মোল সংখ্যা থেকে বিক্রিয়ক পদার্থের মোল সংখ্যা বিয়োগ করতে হবে। তাহলে দেখো উৎপাদ ছিল 2 মোল আর বিক্রিয়ক পদার্থ ছিল 1, 3, 4। তাহলে এখান থেকে বিয়োগ করব, দেখো এখান থেকে পাবো এটিএম ইনভার্স 2। তাহলে এখন কথা হচ্ছে এটাই হচ্ছে অ্যান্সার, অর্থাৎ এই বিক্রিয়ার ক্ষেত্রে কেপি এর একক হবে এটা। এই জন্য আমাদেরকে এককগুলা মুখস্থ করলে কিন্তু হবে না, ঠিক এভাবে আমাদেরকে বের করতে হবে। সবশেষে দেখো আমরা কেপি আর কেসি রিলেটেড কিছু ম্যাথ প্রবলেম সলিউশন করব। তো দেখো এখানে নিচের বিক্রিয়াগুলোর ক্ষেত্রে কেপি ও কেসি এর রাশিমালা প্রতিপাদন করো। তো এখন কথা হচ্ছে দেখো আমাদের ফার্স্টে এইটার ক্ষেত্রে আমরা কেপি আর কেসি এর রাশিমালার একটু প্রতিপাদন করে দেখাবো। তো ফার্স্টে কি কাজ, দেখো আমি এই বিক্রিয়াটা প্রথমে লিখবো, অর্থাৎ এটা হচ্ছে আমাদের প্রদত্ত বিক্রিয়া। তো ধরো আমি এখানে লিখে ফেললাম যে আমাদের প্রদত্ত যে বিক্রিয়াটা আছে। তো দেখো 1 নম্বরের সলিউশনটা দেখো। তো ফার্স্টে আমরা এখানে লিখবো প্রদত্ত বিক্রিয়া। তো প্রদত্ত বিক্রিয়াটা আমাদের আছে দেখো এখানে হাইড্রোজেন প্লাস আয়োডিন, তো এরা বিক্রিয়া করে দেখো আমার তৈরি করে 2 হাইড্রোজেন আয়োডাইড, এটা তৈরি করে। তো এখন কথা হচ্ছে আমি ফার্স্টে তোমাদেরকে কেসি নির্ণয় করে দেখাচ্ছি। তো এখন আমি ধরে নিলাম যে প্রাথমিক অবস্থায়, মাথায় রাখবা যে আমি ধরে নিলাম প্রাথমিক অবস্থায়, অর্থাৎ এখানে কিন্তু প্রাথমিক অবস্থা লিখতে হবে তোমাকে। আমি ধরে নিলাম যে প্রাথমিক অবস্থায় এ হাইড্রোজেন ছিল, আমরা ধরে নিলাম এ মোল হাইড্রোজেন ছিল, আর বি মোল ছিল আয়োডিন। এখন প্রাথমিক অবস্থা বলতে বোঝায় যে মোমেন্টে বিক্রিয়া শুরু হয়নি সেই মুহূর্তটাকে। তাহলে সেক্ষেত্রে আমরা উৎপাদ পদার্থ কিন্তু পাবো না, তাহলে এক্ষেত্রে উৎপাদ হবে 0 মোল। তা আমার মনে হয় এটুকুন বুঝতে পারছো। তো এখন কথা হচ্ছে যে যখন সাম্যাবস্থায় হবে, তুমি এখানে কিন্তু লিখে নিবে যে সাম্যাবস্থায় এই পাশে। তাহলে সাম্যাবস্থা যখন হবে তখন কি হবে, এই এ কিন্তু ভাঙবে, অর্থাৎ হাইড্রোজেনও ভাঙবে, আয়োডিনও ভাঙবে, এবং হাইড্রোজেন আয়োডাইড কি হবে, তৈরি হবে। তাহলে আমরা এখানে বলতে পারি যে ধরো এই এ থেকে, অর্থাৎ হাইড্রোজেন ছিল এ মোল, এই এ মোল থেকে আমি ধরে নিলাম এক্স পরিমাণ ভেঙে যায়, আর বি থেকে ভেঙে যায় এক্স পরিমাণ। তাহলে এখানে দেখো 2 আছে, তাহলে এখানে তৈরি হবে 2x মোল, এটুকুন তৈরি হলো। এটা হচ্ছে রাইট। তো এখন কথা হচ্ছে এই অঙ্কের মেন পয়েন্টই কিন্তু হচ্ছে এটা, এই যে সাম্যাবস্থায় যেটা, তাহলে এটা আমাদের কিন্তু হয়ে গেল। তো এখন আমি যদি বলি দেখো, আর আমি যে বিক্রিয়াটা ঘটাচ্ছি এই বিক্রিয়াটা ধরো একটা আবদ্ধ পাত্রে ঘটাচ্ছি, এবং এই পাত্রটার আয়তন আমি ভি লিটার ধরে নিলাম, বুঝতে পারছো? তাহলে ভি লিটার যদি ধরে নিই, আমাদের সাম্যাবস্থায় আমি যদি বলি এই হাইড্রোজেনের আয়তন কতটুকু, তাহলে লক্ষ্য করো আমি যদি বলি সাম্যাবস্থায় এই হাইড্রোজেন গ্যাসের ঘনমাত্রা কত, তাহলে আমরা জানি ঘনমাত্রা, আমরা কিন্তু সবাই জানি ঘনমাত্রা বের করার সূত্র হচ্ছে এস, আর এস ইজ ইকুয়াল টু আমরা জানি এন ভাগ কিন্তু ভি, এই সূত্রটা অ্যাপ্লাই করতে হয়। তাহলে এখানে আমরা সাম্যাবস্থায় মোল সংখ্যা পেলাম a - x, তাহলে আমরা এখানে a - x টা বসিয়ে দিব, আর আমরা যে পাত্রে বিক্রিয়াটা ঘটাচ্ছিলাম তার আয়তন কিন্তু আমরা ধরেছিলাম ভি, তাহলে এইটা। তাহলে সাম্যাবস্থায় হাইড্রোজেনের ঘনমাত্রা কিন্তু হবে এত, আমরা বলতে পারি এককটা হচ্ছে মোল পার লিটার। তাহলে সাম্যাবস্থায় আয়োডিনের ঘনমাত্রা আমরা বলতে পারি, আয়োডিনের ঘনমাত্রা হবে এখানে বি - x ভাগ কিন্তু বি, কারণ আয়োডিন সাম্যাবস্থায় ছিল বি - x মোল, এবং আয়তন কিন্তু পাত্রের ভি, কারণ এই যে S = n ভাগ ভি এটা অনুসারে। তাহলে এত মোল পার
লিটার। এবার আমরা যদি বলি সাম্যাবস্থায় হাইড্রোজেন আয়োডাইড এটার ঘনমাত্রা কত, তাহলে একটু লক্ষ্য করো, হাইড্রোজেন আয়োডাইড সাম্যাবস্থায় ছিল 2x মোল আর পাত্র আয়তন ছিল v, তাহলে এটা হচ্ছে মোল পার লিটার। তাহলে দেখো আমি সাম্যাবস্থায় প্রত্যেকটার কিন্তু ঘনমাত্রা কিন্তু বের করে ফেলেছি, আর ঘনমাত্রা বের করতে পারলে কেসি কিন্তু খুব সহজে বের করা যায়। তাহলে এই বিক্রিয়ার ক্ষেত্রে এখন আমরা কেসি সমান, আমরা কিন্তু জানি এখানে যাবে উৎপাদ পদার্থের ঘনমাত্রা হাইড্রোজেন আয়োডাইড এর ঘনমাত্রা, এখন কত সি, দেখো এখানে 2 আছে, তাহলে এখানে ই স্কয়ার, আর নিচে যাবে আমাদের হাইড্রোজেনের ঘনমাত্রা আর হচ্ছে আয়োডিনের ঘনমাত্রা। তাহলে দেখো এই যে আমরা কেসি লিখে ফেললাম। তো এখন আমাদের কাজ হচ্ছে ক্যালকুলেশন করা, তাই আমরা একটু ক্যালকুলেশনটা করে ফেলি। তাহলে লক্ষ্য করো, এখান থেকে আমরা এখন বলতে পারি যে দেখো বা কেসি সমান, একটু লক্ষ্য করো কেসি সমান, এখানে কিন্তু দেখো আমাদের হাইড্রোজেন আয়োডাইডের কনসেন্ট্রেশন দেওয়া আছে 2x ভাগ v, তাহলে এখানে আমরা লিখব 2x ভাগ কিন্তু v, এর উপরে কিন্তু হবে আমাদের ই স্কয়ার, আর এখানে আমাদের দেখো আছে হাইড্রোজেনের ঘনমাত্রা কিন্তু ছিল আমাদের a - x ভাগ হচ্ছে v, আর ওইটা ছিল b - x ভাগ হচ্ছে v, এটা হচ্ছে আয়োডিনের ক্ষেত্রে। আমরা ক্যালকুলেশনটা করে ফেলবো, তাহলে লক্ষ্য করো ক্যালকুলেশনটা করে ফেলি। তাহলে এখান থেকে দেখো আমরা পাবো 4x স্কয়ার ভাগ কিন্তু v স্কয়ার, আর নিচে পাবো a - x, আর এখানে থাকবে b - x, আর নিচে কিন্তু থাকবে দেখো v, এই v আর এই v গুণ করলে v স্কয়ার। তাহলে এখন আমরা একটু কাটাকাটি করে ফেলে, দেখো 4x স্কয়ার ভাগ হচ্ছে v স্কয়ার, তাহলে এখানে আমরা লিখবো v স্কয়ার a - x b - x, তাহলে দেখো এইটা আর এটা কেটে গেল, তাহলে এখান থেকে আমরা পাবো 4x স্কয়ার, তাহলে এখানে থাকবে a - x, আর এখানে লিখবো b - x। তাহলে দেখো এই যে কেসি, তাহলে দেখো এই যে লাস্টে আমি যেটা পেলাম, এটাই হচ্ছে এই বিক্রিয়ার, অর্থাৎ প্রতিপাদন আকারে যদি আসে তাহলে তোমাকে ঠিক এভাবে প্রতিপাদন করে তোমাকে লিখতে হবে কেসি এর ইকুয়েশনটা। তাহলে এটাই কিন্তু অ্যান্সার, ঠিক আছে, প্রতিপাদনটা করে ফেললাম। আর কোনো সময় যদি অ্যাডমিশনে ম্যাথ আসে, যদি সেম বিক্রিয়াটাই আসে, তাহলে এই এক্স হচ্ছে কতটুকু ভেঙে গেছে তার পরিমাণ, আর এ হচ্ছে আদি মোল সংখ্যা কতটুকু ছিল, বি হচ্ছে আদি মোল সংখ্যা কতটুকু ছিল। তাহলে এইটা যদি বসিয়ে দিতে পারো তাহলে শর্টকাটে তুমি ম্যাথটা সলিউশন করতে পারবা। মূলত অ্যাডমিশনের ক্ষেত্রে তুমি এটা মনে রাখতে পারো, শুধুমাত্র কিন্তু এই বিক্রিয়ার ক্ষেত্রে, বিক্রিয়া চেঞ্জ হলে কিন্তু আবার এই ইকুয়েশনও চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে লক্ষ্য করো আমরা কেসি বের করে কিন্তু দেখালাম, তো এখন আমরা কেপিটা বের করি এই বিক্রিয়ার ক্ষেত্রে। তো এই বিক্রিয়ার ক্ষেত্রে আমরা কেপি বের করতে চাই, তাহলে দেখো আমরা কেপিটা কিভাবে বের করব, ধরো আমরা এখন কেপি এটা বের করব। তাহলে ফার্স্টে আমাকে প্রদত্ত বিক্রিয়াটা লিখে নিতে হবে। দেখো এটা হচ্ছে প্রদত্ত বিক্রিয়া, ধরো হাইড্রোজেন প্লাস আয়োডিন তৈরি করলো 2 হাইড্রোজেন আয়োডাইড, তাই প্রদত্ত বিক্রিয়া লিখে নিলাম। তা আমরা একই রকম আমরা যদি বলি প্রাথমিক অবস্থায়, ধরো এটা ছিল এ মোল, এটা ছিল বি মোল, আর প্রাথমিক অবস্থা বলতে বিক্রিয়া শুরু হয়নি, তাহলে এটা হবে 0 মোল। এখন ধরো সাম্যাবস্থায়, এর পাশে কিন্তু এখানে লিখতে হবে সাম্যাবস্থা, তাহলে সাম্যাবস্থায় আমি ধরে নিলাম যে এই এ থেকে ভেঙে গেল এক্স, বি থেকে ভেঙে গেল এক্স মোল, এবং তৈরি হলো হচ্ছে 2x মোল, এইটা তৈরি হলো। তাহলে এখন আমাদের কাজ কি, এখন আমাদের কাজ হচ্ছে সাম্যাবস্থায় মোট মোল সংখ্যা বের করা। তাহলে আমি যদি এখন বলি আমাদের সাম্যাবস্থায় মোট মোল সংখ্যা কত, তাহলে খেয়াল করো সাম্যাবস্থায় মোট মোল সংখ্যা, তাহলে সাম্যাবস্থায় মোট মোল সংখ্যা যদি বের করতে চাই তাহলে হবে দেখো a - x প্লাস 2x। তাহলে দেখো এখান থেকে এইটা যদি আমরা হিসাব করি, তাহলে এখান থেকে সাম্যাবস্থায় যদি মোট মোল সংখ্যা বের করি, তাহলে এখান থেকে আসবে কিন্তু আমাদের a প্লাস b, তাহলে এটা হচ্ছে সাম্যাবস্থায় কিন্তু আমরা মোট মোল সংখ্যা পাবো। তো এখন কথা হচ্ছে যে আমরা জানি যে কেপি বের করতে গেলে কিন্তু আমাদের আংশিক চাপ লাগে, তাহলে আংশিক চাপ কিভাবে বের করে,
এখন আমি যদি বলি হাইড্রোজেন আংশিক চাপ, তাহলে এখানে লিখতে হবে, দেখো সাম্যাবস্থায় হাইড্রোজেন আংশিক চাপ হচ্ছে এটা। তাহলে এখানে আমরা জানি আংশিক চাপ ইজ ইকুয়াল টু মোল ভগ্নাংশ গুণন মোট চাপ। এখন এই বিক্রিয়াটা ধরলাম যখন ঘটানো হচ্ছে আমাদের মোট চাপ ছিল পি, এটা আমরা ধরে নিলাম। তাহলে এখন তুমি একটু হিসাব করে দেখো, এই যে হাইড্রোজেন এর সাম্যাবস্থায় মোল সংখ্যা ছিল কতটুকু, a মাইনাস এক্স, তাহলে এখানে হবে a মাইনাস এক্স আর নিচে হবে a প্লাস বি। কারণ আমরা জানি মোল ভগ্নাংশ হচ্ছে যে উপাদানের বের করব সেই উপাদান কতটুকু আছে সাম্যাবস্থায় সেটা বসাতে হয়, আর নিচে বসাতে হচ্ছে মোট মোল সংখ্যা, আর এর সাথে আমরা গুণ করব হচ্ছে মোট চাপ পি। এবার আমরা যদি বলি আয়োডিনের আংশিক চাপ কত, তাহলে পি দিয়ে I2, তাহলে এটার আংশিক চাপ হবে, এটা সাম্যাবস্থায় ছিল বি মাইনাস এক্স আর মোট মোল সংখ্যা a প্লাস বি, আর এর সাথে গুণ হবে পি। ঠিক আছে, এটা বের করে ফেললাম। এখন আমি যদি বলি আমাদের সাম্যাবস্থায় হাইড্রোজেন আয়োডাইডের মোল সংখ্যা কত, তাহলে হবে পি দিয়ে HI, আর এটা সমান আমরা লিখবো, দেখো সাম্যাবস্থায় এটা ছিল 2x মোল, আর এখানে মোট মোল সংখ্যা a প্লাস বি আর মোট চাপ হচ্ছে পি। তাহলে দেখো আমরা এর হাইড্রোজেনের আংশিক চাপ বের করে ফেললাম, আয়োডিনের আংশিক চাপ বের করে ফেললাম, হাইড্রোজেন আয়োডাইডের আংশিক চাপ বের করে ফেললাম। এখন আমরা কেপি বের করে ফেলবো। এই বিক্রিয়ার ক্ষেত্রে আমরা জানি কিন্তু কেপি সমান, উপরে যাবে আমাদের দেখো বিক্রিয়ক পদার্থ HI, এর আংশিক চাপ এখানে 2 আছে তাই এটা স্কয়ার, আর নিচে আসবে হাইড্রোজেনের আংশিক চাপ এবং আয়োডিনের আংশিক চাপের গুণফল। তাহলে দেখো আমরা একটু মানগুলো এখন বসিয়ে দিই। দেখো এটা সমান ছিল 2xp, তাহলে একটু লক্ষ্য করো এটা ছিল, তাহলে একটু লক্ষ্য করো পি হাইড্রোজেন আয়োডাইডের আংশিক চাপ ছিল এই, দেখো তাহলে এটা আমরা এখানে বসিয়ে দেব। তাহলে এটা ছিল হচ্ছে 2xp আর নিচে ছিল আমাদের a প্লাস বি, তাহলে এর উপরে কিন্তু স্কয়ার। ঠিক আছে, আর এখানে খেয়াল করো এটা ছিল হচ্ছে আমাদের তোমার হাইড্রোজেন ছিল হচ্ছে a মাইনাস এক্স ইন্টু পি আর নিচে হচ্ছে a প্লাস বি, এর সাথে গুণ হবে b মাইনাস এক্স নিচে a প্লাস বি এর সাথে ইন্টু পি। আর এখন আমরা ক্যালকুলেশনটা করে ফেলি। দেখো এখানে স্কয়ার করলে এখানে পাবো 4x স্কয়ার পি, আর এখান থেকে আমরা পাবো a প্লাস বি হোল ইন্টু a প্লাস বি। কারণ কি দেখো এখানে a প্লাস বি হোল স্কয়ার, তাহলে দুইটা এরকম লেখাই যায়। তাহলে নিচে দেখো আমাদের আছে a মাইনাস এক্স, আর এখানেও পাবো b মাইনাস এক্স, আর এটা কিন্তু আমাদের পি স্কয়ার হবে, আর এখানে কিন্তু আমাদের পি স্কয়ার থাকবে, আর নিচে থাকবে হচ্ছে আমাদের a প্লাস বি হোল ইন্টু a প্লাস বি। এখন দেখো আমরা একটু কাটাকাটি করে ফেলি। দেখো 4x স্কয়ার পি স্কয়ার, নিচে লিখবো আমরা a প্লাস বি হোল ইন্টু a প্লাস বি, আর এখানে গুণ দেখো a প্লাস বি, এটা উপর উঠবে a প্লাস বি, আর নিচে নামবে আমাদের হচ্ছে a মাইনাস এক্স পি মাইনাস এক্স, আর এখানে পি স্কয়ার। এই পি স্কয়ার কেটে যায়, এটা কেটে যায়। লাস্টে দেখো এখান থেকে আমি ক্যালকুলেশন করে যে ইকুয়েশনটা পাবো সেটা হচ্ছে, তাহলে লক্ষ্য করো এখান থেকে ক্যালকুলেশন করে আমরা পাবো কেপি সমান, দেখো 4x স্কয়ার ডিভাইডেড বাই a মাইনাস এক্স বি মাইনাস এক্স। অ্যাকচুয়ালি এটাই হচ্ছে এই সমীকরণের ক্ষেত্রে কেপি এর ইকুয়েশন। তাহলে দেখো আমাদের এই বিক্রিয়াটার ক্ষেত্রে কেপি এর যে ইকুয়েশন ছিল কেসিরও কিন্তু সেই একই ইকুয়েশন বের হয়েছিল। তার মানে এই বিক্রিয়ার ক্ষেত্রে কেপি আর কেসি এর সমীকরণ কিন্তু এক। বুঝতে পারছো? এরপর লক্ষ্য করো আমরা 2 নাম্বার ম্যাথ প্রবলেমটা সলিউশন করব। 2 নাম্বার ম্যাথ প্রবলেমটাই দেখো, এখানে বলা হয়েছে 8 মোল হাইড্রোজেন গ্যাস এবং 10 মোল আয়োডিন 440 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এত আয়তনের ফ্লাক্সে রেখে উত্তপ্ত করলে সাম্যাবস্থায় 13 মোল হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন হলে বিক্রিয়াটির কেসি এর মান নির্ণয় করো। তাহলে কেসি এর মান বের করতে হবে। তো এই অঙ্কটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এই অঙ্কটা খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই টাইপের অঙ্ক বোর্ড পরীক্ষাতে অনেক আসে, এই জন্য তোমরা ভালোভাবে খেয়াল করো, এই অঙ্কটা বুঝতে পারবে। তো ফার্স্টে আমাদের প্রথম কাজ কি জানো? প্রথম কাজ হচ্ছে বিক্রিয়াটা লিখে ফেলা। অর্থাৎ আমরা কিন্তু বলতে পারি যে এখানে বিক্রিয়া করবে আছে হাইড্রোজেন, দেখো প্রথমে লিখতে হবে প্রদত্ত বিক্রিয়া, তার মানে এখানে হাইড্রোজেন প্লাস আয়োডিন, এরা বিক্রিয়া করে আমার তৈরি করবে 2 হাইড্রোজেন আয়োডাইড। এখন কথা হচ্ছে আমি যখন বিক্রিয়াটা শুরু করছি তখন দেখো 8 মোল হাইড্রোজেন এবং 10 মোল আয়োডিন নিয়ে
এত আয়তনের ফ্লাক্সে, তার মানে আমি বলতে পারি যে প্রাথমিক অবস্থায়, তার মানে এখানে কিন্তু প্রাথমিক অবস্থায় লিখে নেবে তুমি, তাহলে আমি এখন বলতে পারি প্রাথমিক অবস্থায় হাইড্রোজেনের মোল সংখ্যা কিন্তু ছিল 8 মোল, তার মানে হাইড্রোজেন ছিল 8 মোল। তারপরে আমরা এখানে বলতে পারি আয়োডিন ছিল কিন্তু 10 মোল। এটা প্রাথমিক অবস্থায় কিন্তু ছিল। আর প্রাথমিক অবস্থা যখন বিক্রিয়া শুরু করা হয় নাই সেই সময়টাকে ধরা হয়, তাহলে সেক্ষেত্রে উৎপাদ কিন্তু হবে আমাদের 0 মোল। এবার যখন সাম্যাবস্থায় আসবে, এখানে সাম্যাবস্থা কথাটা লিখে নিবে, যখন সাম্যাবস্থায় বলবে তখন কিন্তু এই বিক্রিয়ক পদার্থ ভাঙে আর উৎপাদ পদার্থ গড়ে। তাহলে সেক্ষেত্রে আমি ধরে নিলাম এখানে কতটুকু ভেঙে যায় সেটা কিন্তু বলা নেই, আমি ধরে নিলাম যে এই হাইড্রোজেন এটা ভাঙে এক্স পরিমাণ, ঠিক আছে, এটা এক্স পরিমাণ ভাঙে, এই আয়োডিনও এখান থেকে এক্স পরিমাণ ভাঙবে, কারণ এটাও এক মোল বিক্রিয়া করে এটাও এক মোল বিক্রিয়া করে, ঠিক আছে, এই কারণে আর কি। আর এখান থেকে তোমার দেখো তৈরি হয়, যেহেতু এখানে 2 আছে তাহলে এখানে তৈরি হবে হচ্ছে 2x মোল, এটা মাথায় রাখবে, তাহলে তৈরি হলো 2x মোল। এখন কথা হচ্ছে দেখো আমাদের বলছে যে আয়তনের ফ্লাক্সে রেখে উত্তপ্ত করলে সাম্যাবস্থায় 13 মোল হাইড্রোজেন আয়োডাইড পাওয়া যায়। তার মানে আমি বলতে পারি সাম্যাবস্থায় দেখো 2x মোল কিন্তু আমরা হাইড্রোজেন পেলাম, তার মানে এই কথার মানে হচ্ছে যে এই 2x মানেই কিন্তু 13 মোল, ঠিক আছে। তাহলে আমরা এখানে লিখতে পারি শর্ত মতে এই 2x ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি 13। তাহলে এখান থেকে আমরা বলতে পারি অতএব x ইজ ইকুয়াল টু দেখো 13 ভাগ কিন্তু 2, ঠিক আছে। তাহলে অতএব x ইজ ইকুয়াল টু এখান থেকে কিন্তু আমরা পাবো 6.5। এখন এই কথার মানে হচ্ছে যে আমার সাম্যাবস্থায় এখান থেকে x ভেঙে যায় এখান থেকে x ভেঙে যায়, তাহলে আমি এখন বলতে পারি আমাদের সাম্যাবস্থায় হাইড্রোজেন কত মোল ছিল সেটা কিন্তু আমি বের করতে পারি। তাহলে এখন যদি আমরা বলি যে সাম্যাবস্থায় হাইড্রোজেনের পরিমাণ, তাহলে দেখো তাহলে সাম্যাবস্থায় আমাদের হাইড্রোজেনের পরিমাণ হবে, তাহলে দেখো হাইড্রোজেন এর পরিমাণ সাম্যাবস্থায় হাইড্রোজেনের মোল সংখ্যা এটা সমান, তাহলে কতটুকু থাকবে, দেখো এই 8 থেকে ভেঙে যাবে কতটুকু 6.5, তাহলে এখান থেকে পাবো আমরা 1.5 মোল। এবার আমরা যদি বলি সাম্যাবস্থায় আমাদের আয়োডিনের মোল সংখ্যা কত, তাহলে এখানে n দিয়ে I2, তাহলে এটা আমরা কিন্তু লিখবো দেখো আয়োডিনের মোল সংখ্যা 10 - 6.5, তাহলে ক্যালকুলেশন করলে দেখো এখান থেকে আমরা পাবো 3.5 মোল, এটা কিন্তু আমরা পাবো, ঠিক আছে। তাহলে এখন দেখো আমরা সাম্যাবস্থায় সবগুলোর কিন্তু মোল সংখ্যা বের করে ফেলেছি, এখন আমাদের লাগবে সাম্যাবস্থায় তাদের মোলার ঘনমাত্রা কত ছিল সেটা বের করব। তাহলে লক্ষ্য করো সেটা কিভাবে বের করে, তাহলে লক্ষ্য করো আমরা এখন সাম্যাবস্থায় হাইড্রোজেনের কনসেন্ট্রেশন বা ঘনমাত্রা, আমরা জানি যে ঘনমাত্রা হচ্ছে n/v, তাহলে দেখো সাম্যাবস্থায় হাইড্রোজেন ছিল 1.5 মোল, তাহলে এই 1.5 কে আমরা ভাগ করব পাত্রে আয়তন দেওয়া আছে দেখো 2, এই dm³ মানেই হচ্ছে লিটার, তাহলে এখানে আমরা বসাবো 2, ঠিক আছে, তখন এককটা হবে মোল পার লিটার। তাহলে এটা আমরা একটু ক্যালকুলেশন করে ফেলবো। তাহলে লক্ষ্য করো এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা পাবো 0.75 মোল। এবার আমরা যদি বলি সাম্যাবস্থায় আয়োডিনের ঘনমাত্রা কত, তাহলে সেটা হবে I2, তাহলে I2 হবে দেখো আমাদের আয়োডিন ছিল 3.5, তাহলে একে ভাগ করতে হবে 2 দ্বারা, তাহলে দেখো এখান থেকে ভাগ করলে আমরা পাবো 1.75 মোল পার লিটার, তাহলে এটা হচ্ছে এখানে মোল পার লিটার। তো এখন কথা হচ্ছে যে দেখো আমি এখন যদি বলি আমাদের সাম্যাবস্থায় হাইড্রোজেন আয়োডাইডের ঘনমাত্রা কত, দেখো হাইড্রোজেন আয়োডাইড কিন্তু সাম্যাবস্থায় ছিল 13 মোল, এটা কিন্তু দেওয়া আছে, তাহলে 13 ভাগ আমাদের হবে 2, তাহলে ক্যালকুলেশন করলে হবে আমাদের হচ্ছে 6.5 মোল পার লিটার। লক্ষ্য করো আমরা সবগুলার কিন্তু ঘনমাত্রা বের করে ফেলছে, আর ঘনমাত্রা বের করা হলে কেসি বের করা কিন্তু কোনো ব্যাপারই না, তাহলে এখন আমরা বলতে পারি কেসি সমান এই যে উৎপাদ পদার্থের ঘনমাত্রা হাইড্রোজেন আয়োডাইড, এখানে 2 আছে তাই এখানে স্কয়ার, তাহলে এবার দেখো হাইড্রোজেনের ঘনমাত্রা এখানে আছে আয়োডিনের ঘনমাত্রা, এখন আমরা মানগুলো বসিয়ে দিব। দেখো হাইড্রোজেন আয়োডাইড সাম্যাবস্থায় ছিল 6.5 এর উপরে স্কয়ার, আর হাইড্রোজেন ছিল হচ্ছে তোমার
0.75 আর আয়োডিন ছিল হচ্ছে 1.75। এখন আমরা ক্যালকুলেশন করে ফেলবো, ক্যালকুলেশন করে যেটা বের হবে সেটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তাহলে লক্ষ্য করো, এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে কেসি এর মানটা আমরা পাবো 32.19। তাহলে এটাই। আর এই বিক্রিয়ার ক্ষেত্রে কেসি এর কিন্তু কোনো একক হবে না, কারণ এখানে দেখো আমাদের বিক্রিয়ক পদার্থের মোল সংখ্যা হাইড্রোজেনের 1 ছিল, আয়োডিনেরও 1, তাহলে 1 1 2, আর এখানে উৎপাদক তৈরি আছে 2, তাহলে 2 2 কেটে গেলে কিন্তু 0। তাহলে দেখো আমরা কিন্তু জানি মোল পার লিটার, এর উপরে কিন্তু 0 থাকলে কোনো একক নেই, তার মানে এইটার কোনো একক হবে না। তাহলে কেসির মান 32.19, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে আমার মনে হয় তোমরা কেপি, কেসি এবং ভর ক্রিয়ার সূত্র খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো।